পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 10-এর একটি গল্প, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি। এই গল্পটি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি। পথের দাবি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল উপন্যাস পথের দাবি থেকে নেওয়া হয়েছে। পথের দাবি শব্দের অর্থ পথের অধিকার। ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনে, ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনে পথের দাবি নামে এই উপন্যাসে উল্লেখ করা রয়েছে একটি রাজনৈতিক সংগঠনের নাম, যারা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করছে। ব্রিটিশ অধিকৃত ভারতবর্ষের একটি জায়গা থেকে তারা এই আন্দোলন পরিচালনা করেছে। তাদের অন্যতম সব্যসাচী, যাকে খোঁজার জন্য ব্রিটিশ সরকার হন্যে হয়ে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের এই গল্পটি। পথের দাবি এই রাজনৈতিক উপন্যাসটি 1926 খ্রিস্টাব্দে বঙ্গবাণী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। প্রকাশের পর থেকে ব্রিটিশ সরকারের খারাপ নজরে পড়ে এই উপন্যাসটি, এবং তারপর 1927 খ্রিস্টাব্দের এই উপন্যাসটিকে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে এবং এর প্রকাশনা, এর মুদ্রণ সেটা কিন্তু বন্ধ হয়। আমাদের এই পথের দাবি উপন্যাসে যে ঘটনাক্রম, পথের দাবি উপন্যাসের উপরে নির্ভর করে পরবর্তী সময়ে 1977 খ্রিস্টাব্দে নির্দেশক পীযূষ বসু তিনি একটি সিনেমা বানিয়েছেন যার নাম সব্যসাচী। সেই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার। আজকে এই উপন্যাসের যে অংশটি রয়েছে পথের দাবির, সেই অংশটি আমরা এবার আলোচনা করব। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। প্রথমে একটি পুলিশ স্টেশনের চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে। একটা পুলিশ স্টেশন বা পুলিশ থানা আর কি। তার সামনের হল ঘরে, একটা বড় ঘরে, কিছু বাঙালি, 6 জন বাঙালি, জনা ছয়েক বলা আছে, তারা মোটঘাট লয়ে অর্থাৎ তাদের মালপত্র নিয়ে বসে আছে। জগদীশবাবু বলে কোনো একজন পুলিশের স্থানীয় পদাধিকারী, কোনো পদের একজন ব্যক্তি, তার কি পদ এখনো বলা হয়নি, তিনি তাদের টিনের তোরঙ্গ অর্থাৎ ট্রাঙ্ক, ধাতু নির্মিত বড় বড় বাক্স, যেগুলো মূলত টিনের হয়, টিনের হতো এক সময়, সে টিনের তোরঙ্গ, এবং ছোট বড় নানা পুটলি, যার মধ্যে কাপড়ের ভিতর জিনিসপত্র বেঁধে কাপড় জাতীয় জিনিসপত্র রাখা হয়, সেটাকে পুটলি বলা হয়। সেই পুটলি খুলে চেক করা হচ্ছে, টিনের তোরঙ্গ খুলে চেক করা হচ্ছে তার মধ্যে কি রয়েছে। তিনি সে সমস্ত খুলে দেখছেন, তদারক করছেন, অর্থাৎ দেখাশোনা করছেন, পর্যবেক্ষণ করছেন। বিশেষভাবে একটি লোকের প্রতি তাদের সন্দেহ হয়েছে, অর্থাৎ এই যে পুলিশ থানায় যাদেরকে ডেকে আনা হয়েছে, তাদের মধ্যে কোনো সন্দেহভাজন বিপ্লবী আছে তারা মনে করছে, এবং প্রত্যেককে চেক করা হচ্ছে যে এদের মধ্যে কেউ বিপ্লবী কিনা। তো একজনকে বিশেষভাবে সন্দেহ হয়েছে, এজন্য আলাদা একটি ঘরে আটকে রাখা হয়েছে। এরা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। একসময় ব্রহ্মদেশ কিন্তু ব্রিটিশ শাসনাধীন ছিল, অর্থাৎ ব্রিটিশদের দখলেই ছিল। তো উত্তর ব্রহ্মে অর্থাৎ ব্রহ্মদেশ বর্তমান নাম কিন্তু মিয়ানমার বা মায়ানমার বলেই আমরা জানি। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ সেই ব্রহ্মদেশ। তার সবচেয়ে বড় শহর সেটি কিন্তু ইয়াঙ্গান বা রেঙ্গুন। বর্তমানে একসময় সেখানকার রাজধানী ছিল, বর্তমান রাজধানী হলো নেপিদৌ বা নেপিডো, যে নামে তোমরা ডাকো কেনা। উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানি অর্থাৎ তেলের একটি কোম্পানি, ব্রহ্মদেশের উত্তর দিকে সেটি রয়েছে। তো সেখানে সেই সমস্ত জায়গায় সেখানে তারা মিস্ত্রির কাজ করছিল। সেখানে জল হাওয়া, আবহাওয়া তাদের ভালো লাগেনি, সহ্য হয়নি, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছিল দেখে তারা রেঙ্গুনের দিকে চলেছে। এদের নাম ধাম এবং বিবরণ, তারা কোথা থেকে আসছে, তাদের নাম কি, কোথায় তারা থাকে, সমস্ত বিবরণ লিখে নেওয়া হচ্ছিল, সঙ্গে জিনিসপত্র পরীক্ষা করে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু দেখে চেক করে তাদের ছেড়ে দেওয়া হলো। পলিটিক্যাল সাসপেক্ট অর্থাৎ রাজনৈতিক সন্দেহভাজন, অর্থাৎ যে ব্যক্তিকে আলাদা করে
আলাদা ঘরে রেখে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে তিনি দোর্দণ্ড প্রতাপশালী বিপ্লবী সব্যসাচী মল্লিক, এরকম সন্দেহ করা হচ্ছিল। সেই মানুষটিকে তাকে নিমাইবাবুর সামনে হাজির করা হলো। তো এই সব্যসাচী মল্লিক যার কথা বলা হয়েছে তার সম্বন্ধে কয়েকটি কথা বলে নিই। সব্যসাচী মল্লিক সন্দেহে যে মানুষটিকে আটকে রাখা হয়েছে, যেহেতু আমরা যারা জানি গল্পটি সম্বন্ধে, তারা আমরা বলবো যে এই সব্যসাচী মল্লিক সন্দেহ যে মানুষটিকে আটক করা হয়েছে তিনিই কিন্তু আদতে সব্যসাচী মল্লিক। তিনি ছদ্মবেশে রয়েছেন এবং এই গল্পে দেখা যাবে যে তাকে কিন্তু এই পদাধিকারী যে সমস্ত পুলিশ কর্তা রয়েছেন তারা কিন্তু তাকে চিনতে পারবেন না। এই পথের দাবি বলে যে রাজনৈতিক সংগঠন, যারা পথের অধিকার ব্রিটিশদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জোরালো দাবি প্রকাশ করছে, তাদের অন্যতম ব্যক্তিত্ব কিন্তু এই সব্যসাচী মল্লিক। তিনি বিদেশের জায়গা থেকে একাধারে ডাক্তারি পাশ করেছেন, একদিকে টেকনোলজির জ্ঞানও তার রয়েছে, আবার ল বা আইনের জ্ঞানও তার প্রবল রয়েছেন। তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যান। এই সব্যসাচী মল্লিক, তাকে ধরার জন্য ব্রিটিশরা কিন্তু হন্যে হয়ে রয়েছে। সেই সব্যসাচী মল্লিক সন্দেহে যে ব্যক্তিকে ধরা হয়েছে বা যাকে সন্দেহ করা হচ্ছে, নিমাইবাবুর সামনে তাকে হাজির করা হলো। নিমাইবাবু এই থানারই একজন পদাধিকারী। লোকটি কাঁচতে কাঁচতে এলো। অত্যন্ত ফর্সা রং, রোদ্রে পুড়িয়া যেন তামাটে হয়েছে। তার অত্যন্ত ফর্সা রং, রোদে জলে কাজ করার ফলে সেই ফর্সা রং তামার বর্ণ ধারণ করেছে। বয়স 30-32-এর বেশি নয়, অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখালো। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। সে যে কাশছে, সেই কাশির ফলে তার শরীর কিন্তু অবসন্ন ক্লান্ত হয়ে পড়ছে এবং সে হাঁপিয়ে যাচ্ছে অল্প কাশিতেই। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। তার চেহারা, তার প্রকৃতি যেরকম তিনি ব্যবহার করছেন, তাতে মনে হচ্ছে তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না। ভিতরে কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে চলেছে। তার ভেতরে এমন কোনো রোগ দেখা দিয়েছে এবং সেই রোগের কারণে, যে রোগ থেকে তিনি মুক্ত হবেন না কখনোই, দুরারোগ্য, এবং তার ফলে তার দেহ, তার সমস্ত শরীরটা দ্রুত বেগে ক্ষয়ের দিকে যাচ্ছে। তার শরীরটা ক্ষয় পাচ্ছে। কাশির ক্ষেত্রে সাধারণত আমরা যে রোগটাকে সাসপেক্ট করি সেটি হলো যক্ষা, এবং যক্ষাকে ক্ষয়রোগ নামেও কিন্তু আমরা বলি আর কি। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। এই যে লোকটি, যা সমস্ত শরীর জুড়ে একটা রুগ্ন ভাব রয়েছে, সমস্ত শরীরটা ক্ষয়ের দিকে যাচ্ছে বলা হয়েছে, কিন্তু তার এই চোখের দৃষ্টি কিন্তু অদ্ভুত রকম। সমস্ত শক্তি, সমস্ত কিছুই কিন্তু তার চোখের মধ্যেই প্রকাশ পাচ্ছে। সেই চোখ ছোট কি বড়, টানা কি গোল, এই সমস্ত বিবরণ দেওয়াটা হয়তো অর্থহীন। দীপ্ত অর্থাৎ উজ্জ্বল ভাবে রয়েছে, উজ্জ্বল ভাবে জ্বলছে, নাকি প্রবাহীন অর্থাৎ চোখ একদমই তার মধ্যে কোনো উজ্জ্বলতা নেই। কেবলমাত্র সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করাটা অবান্তর, কিন্তু তার চোখ দুটি গভীর জলাশয়ের মতো। এত বড় গভীর জলাশয় বা কোনো জলাভূমি, পুকুর বা কোনো ডোবা, যে তাতে ভয় হয় যে তার এই গভীর চোখের ভিতরে এমন প্রাণ শক্তি রয়েছে যেন সমস্ত কিছুকে শেষ করে দিতে পারে। মনে হয় যে এর সাথে কোনো খেলা চলবে না, অর্থাৎ তাকে উপেক্ষা করে বা তার এই ভাবনাগুলোকে উপেক্ষা করে কিন্তু কিছু করা যাবে না, তার থেকে দূরে থাকাই সমীচীন। এরই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে। তার জীবনী শক্তি বাইরে থেকে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু এই চোখের মধ্যেই, চোখের অতলে, যেখানে আর তল পাওয়া যায় না, সেইখানে যেন তার এই জীবনের প্রাণ শক্তিটুকুই, অর্থাৎ যেটুকু অবশিষ্ট রয়েছে, একদম অল্প, তাকে ক্ষীণ বলা হয়েছে, সেখানে কিন্তু লুকানো রয়েছে। মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস করে না। ওই প্রাণ শক্তির জন্যই কিন্তু সে এখনো বেঁচে আছে। মৃত্যুও তাকে দখল করতে পারেনি, অধিকার করতে পারেনি। কেবল এই জন্যই যেন সে আজও সে বেঁচে আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল, তার চোখের দিকে। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার এবং পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব?
এই যে যার বিবরণ দেওয়া হচ্ছে, যে ব্যক্তির কথা বলা আছে, তার পোশাক আশাক, বেশভূষা অর্থাৎ বেশবাস, অর্থাৎ তিনি যা যা পোশাক আশাক পরেছেন, তার যে বাহার, তার যে আহ পারিপাট্য, তার যে পোশাক আশাকের ধরন, যেভাবে তিনি পরেছেন, তার যে স্টাইল, সেটা যে কোনো মানুষকে হঠাৎ করেই তার দিকে আকৃষ্ট করবে। এবং তার যে স্টাইল, যে ধরন, যেভাবে তিনি পরেছেন, তাতে কিন্তু তাকে দেখলে যে কোনো মানুষের হাসি পাবে, কারণ তার পোশাক আশাকের ধরন বা রীতিটাই সেই রকম। তো সেই সমস্ত দিকে দৃষ্টি ফিরিয়ে অপূর্বকে ইঙ্গিত করে বলতে লাগলেন নিমাইবাবু যে বাবুটি স্বাস্থ্য গেছে, কিন্তু শখ কিন্তু 16 আনাই বজায় আছে, কারণ তার শখ প্রকাশ পাচ্ছে তার এই সমস্ত পোশাক আশাকের মধ্য দিয়ে, বা তার এই চেহারার মধ্য দিয়ে। এতক্ষণ অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। এতক্ষণে অপূর্ব তার দিকে তাকিয়েছিল, এবার নিমাইবাবুর কথায় তার পরিচ্ছদের প্রতি, অর্থাৎ তার পোশাক আশাকের দিকে দৃষ্টিপাত করেছিল, এখন মুখ ফিরিয়ে নিয়ে সেও হাসিটা গোপন করার চেষ্টা করলো। অর্থাৎ তার হাসি পাচ্ছে, কিন্তু প্রকাশ্যে তার সামনে হাসবে কিভাবে, সেটা ঠিক হবে না মনে করে হাসি গোপন করলো। তার মাথার সামনের দিকে বড় বড় চুল, যে ব্যক্তির কথা বলা হয়েছে তার মাথার সামনের দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় এবং কানের দিকে নাই বললেই চলে, এমনই ছোট করিয়া ছাটা। মাথায় চেরা সিথি, অর্থাৎ মাঝখান থেকে সিথি করা হয়েছে। অপর্যাপ্ত তৈল নিষিক্ত, অর্থাৎ প্রচুর তেল দিয়ে দেওয়া হয়েছে সেই মাথায়। কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। তার যে চুলগুলো, সেগুলো হয়তো কঠিন রুগ্ন, তাতে ভালো করে পরিচর্যা হয় না, সেখানে নেবুর তেল ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ লেবু যে খোসা হয়, সেই লেবুর খোসা থেকে যে তেল বার করা হয়, সেই তেল এক সময় ব্যবহারের খুব চল ছিল, সেই তেল সে ব্যবহার করেছে, এবং তার একটা গন্ধ আছে। সেই গন্ধে সমস্ত ঘর, অর্থাৎ এই যে যেই জায়গায় তাকে জেরা করা হচ্ছে, তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, সেই থানার সেই ঘরটি কিন্তু পুরোপুরি ঘর ভরে গেছে সেই নেবুর তেলের গন্ধে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, যে চুড়িদার পাঞ্জাবি তিনি পরেছেন সেটি জাপানি সিল্কের এবং জাপানি সিল্ক একটা বিশেষ প্রকার সিল্ক আর কি, রামধনু রঙের, অর্থাৎ বিভিন্ন রং, 7 বর্ণ রং মিশ্রিত, অর্থাৎ মাল্টিপল কালার রয়েছে সেই চুড়িদার পাঞ্জাবিতে। এবং তার বুক পকেট থেকে বাঘ আঁকা একটা রুমালের কিছু অংশ, ক্রিয়দ অংশ দেখা যাচ্ছে। তার বুক পকেট থেকে বাঘ আঁকা একটা রুমাল রয়েছে, রুমালের মধ্যে বাঘ আঁকা রয়েছে, তার কিছু অংশ বাইরে বেরিয়ে রয়েছে। উত্তরীয়ের কোনো বালাই নেই, অর্থাৎ ওড়না জাতীয় যে পোশাক, লম্বা চাদরের মতো, যেটা শরীরের উপরের অংশকে ঢেকে রাখে, সেই জিনিসকে বলে উত্তরীয়, সেই রকম কিছু তিনি পরেননি। পরনে বিলেতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি। বিলেতি মিলের, অর্থাৎ বিদেশি মিল বা যেখানে বস্ত্র তৈরি হয় সেটাকে বলে মিল, সেই জায়গা থেকে এসেছে বা সেখান থেকে কেনা সেই পোশাক, সেই জায়গা থেকে আসা পোশাক কেনা হয়েছে, এবং সেটি মকপল, অর্থাৎ বেশ নরম মোলায়েম পাড়ের সূক্ষ্ম শাড়ি, এবং পায়ে সবুজ রঙের ফুল মোজা তিনি পরে আছেন। হাঁটুর ওপরে সেই মোজা লাল ফিতে দিয়ে বাঁধা, আর পামশু তিনি পরেছেন, এবং সেই পামশু বার্নিশ করা বা পালিশ করা। তার তলাটা মজবুত এবং টেকসই করতে আগাগোড়া লোহার নাল বাঁধানো। সেই পামশুয়ের তলাটা যাতে মজবুত থাকে, ভালো থাকে, টেকসই হয়, এই জন্য লোহার নাল মূলত ঘোড়ার পায়ে লাগানো থাকে, সেই লোহার নাল দিয়ে বানানো হয়েছে, তার তলাটা বাঁধানো হয়েছে। হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। একগাছি মানে একটা বা একটি, হরিণের শিঙের হাতল তার মধ্যে লাগানো এরকম একটি বেতের ছড়ি বা লাঠি রয়েছে। কয়দিনে জাহাজের ধকলে, জাহাজে করে তারা এসেছিল বা এসেছেন, জাহাজ থেকে নেমেছেন, তারপরেই তাদের খানা তল্লাশি করা হচ্ছে, অর্থাৎ তাদের দেখা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে। তো যেহেতু অনেকদিন ধরে জাহাজে তারা ভেসে এসেছেন, সমস্ত জামা কাপড় সমস্ত কিছু নোংরা হয়ে গেছে জাহাজের ধকলে। এর আপাদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত অপূর্ব বারবার নিরীক্ষণ করলো, বারবার দেখলো, তারপর বলল যে এই ধরনের ব্যক্তি, এরকম উদ্ভট যার পোশাক, উদ্ভট যার চেহারা, শরীর যার এরকমই ভগ্ন, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি, অর্থাৎ আমি বলতে পারি যে আপনি যাকে খুঁজছেন সেই সব্যসাচী মল্লিক কখনো এই ধরনের মানুষ কখনোই হতে পারেন না।
তাই আমি সেটা কিন্তু হলফ করে বলছি যে আপনারা যাকে খুঁজছেন তিনি এ নন। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আজ যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। যাকে ধারণা করা হচ্ছে যে ব্যক্তি, তিনি বিভিন্ন দিক থেকে পারদর্শী এমন একজন ব্যক্তিত্ব, তিনি এইরকম কালচার কখনো আহ তিনি গ্রহণ করবেন না। আর এরকম মানুষ তিনি হবেন না, এরকম শরীর তার হবে না, এরকম পোশাক আশাকও তার থাকবে না। নিমাইবাবু হেসে ঘাড় নাড়িয়ে কহিলেন, তোমার নাম কি হে? আগে আগে গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্র? একদম মহাপাত্র। তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না? অর্থাৎ প্রত্যেকে বাকি ছজনের মতো তুমিও তেলের খনিতে কাজ করছিলে না? এখন রেঙুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খাড়া তল্লাশি হয়ে গেছে, অর্থাৎ তোমার বাক্স বিছানায় যা ছিল সমস্ত কিছু আমরা ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়েছি যে কোনো গোপন কিছু আছে কিনা। সেই ক্ষেত্রে এই খানা তল্লাশি শব্দটি ব্যবহার করা হয়। এবার তোমার ট্যাকে, অর্থাৎ কোমরের কাপড়ের সাথে বাঁধা অবস্থায় যে সমস্ত জিনিস থাকে সেই জায়গাটাকে বলে ট্যাগ। এবং পকেটে কি আছে এবার পরীক্ষা করে দেখা হবে। তাহার ট্যাগ হইতে একটি টাকা এবং গন্ডা 6 পয়সা বাহির হইল। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং একটি গাজার কলিকা বাহির হইয়া পড়িল। তো তার ট্যাগ এবং পকেট থেকে কি কি পাওয়া গেল, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো একটি টাকা এবং ট্যাগ থেকে একটি টাকা এবং গন্ডা 6 পয়সা পাওয়া গেল। গন্ডা মানে মূলত 4, গন্ডা 6 বলা হয়েছে। তো 1 টাকা 6 গন্ডা পয়সা পাওয়া গেছে। আর পকেট থেকে কি পাওয়া গেছে? লোহার কম্পাস, যেগুলো বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে মাপ করার জন্য লাগে। মাপ করার বা মাপ দেওয়ার জন্য কাঠের ফুটরুল বা স্কেল জাতীয় জিনিস, কয়েকটি বিড়ি, একটা দেশলাই, একটা গাজার কলকে, একটা নেশাদ্রব্য গাজা, তার কলকে পাওয়া গেল। নিমাইবাবু কহিলেন, তুমি গাজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, অর্থাৎ কোনো সংকোচ তার রইল না, কোনো অপ্রস্তুত ভাব রইল না যে আমি ধরা পড়ে গেছি, আমি গাঁজা খাই, কি উত্তর দেব, সেরকম কিন্তু তার ভাব নেই। সে বলছে, আগে না। তবে এই বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। পথে পেয়েছি, যদি কারো কাজে লাগে, কেউ যদি মনে করে যে গাঁজা খাবে, কলকে লাগবে, তাই রেখে দিয়েছি। জগদীশবাবু এইরকম কথায় এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কইলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, যদি কারো কাজে লাগে তাই গাজার কলকিটি কুড়িয়ে পকেটে রেখেছেন। হচ্ছে কিরকম সদাশয় ব্যক্তি, অর্থাৎ উদার হৃদয়, অন্যের প্রতি যার প্রচুর সহানুভূতি। মানে এটি রসিকতা, মানে ব্যঙ্গ করেই কিন্তু জগদীশ বাবুকে উদ্দেশ্য করে নিমাইবাবু বললেন যে একটা কলকে পেয়েছে, কারো কাজে লাগবে, এই জন্য রেখে দিয়েছে। অর্থাৎ ডাহা মিথ্যে কথাই হয়তো বলছে, সেটাই কিন্তু আহ মনে করছেন নিমাইবাবু, এবং তার কাছে ধরা পড়ে যে গেছে এই জন্য এই কথা বলছে যে পথে কুড়িয়ে পেয়েছে, রেখে দিয়েছে। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা, বললেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। কিছুক্ষণ মৌন থেকে, অর্থাৎ কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন যে গাঁজা খাওয়ার যা যা লক্ষণ, গাঁজা খেলে শরীর যেভাবে ঝাঁঝরা হয়ে যায়, সেরকম তোমার শরীর দেখেই মনে হচ্ছে। আর তুমি বারবার কেসেই চলেছো, তা থেকেও সমস্ত কিছু কিন্তু বোঝা যাচ্ছে। তো বলতে পারতে বলতে পারতে খাই, অস্বীকার করার কোনো কারণই ছিল না, সমস্ত কিছুই তোমার শরীরে ফুটে উঠছে। কিন্তু এইভাবে চললে কদিনই তুমি বেঁচে থাকবে? আর তোমার তো এই দেহ, আর খেও না। আমি বুড়ো মানুষ, বয়স হয়েছে, আমি উপদেশ দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি তোমাকে, আমার কথাটা একটু শুনো, বুড়ো মানুষের কথাটা শুনো। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আজ্ঞে না, মাইরি খাইনে। তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিয়েই মাত্র, নইলে নিজে খাইনে। মাইরি, অর্থাৎ প্রবল ভাবে সে অস্বীকার করছে যে সে খায় না। যদি তার বন্ধু বান্ধব কেউ গাঁজা বানিয়ে দিতে বলে, তাহলে গাঁজার কলকেতে সে গাঁজা তৈরি করে দেয়। জগদীশবাবু চটিয়া উঠিয়া কইলেন, বারবার এই যে অস্বীকৃতি, অস্বীকার করা, তাতে জগদীশবাবু রেগে গেলেন। দয়ার সাগর, পরকে সেজে দিই, নিজে খাইনে, মিথ্যেবাদী কোথাকার। অর্থাৎ সে যে এই কথাগুলো বলছে, অন্যের প্রতি, অন্যের জন্য সে সেজে দেয় ইত্যাদি, তাতে আহ এইভাবে তাকে ব্যঙ্গ করা হলো, এবং তার প্রত্যেকটা কথায় যেন মিথ্যে প্রকাশ পাচ্ছে, এই জন্য তাকে মিথ্যেবাদী এই দোষারোপ করা হলো। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। অপূর্ব থানায় এসেছিল। অপূর্ব কিন্তু এই মূল উপন্যাসে যেটা বলা আছে যে অপূর্ব এই পথের দাবি যে সংগঠনটি রয়েছে তার সাথে যুক্ত হবে। পথের দাবির প্রতি তার বিশ্বাসঘাতকতাও দেখা যাবে। পরবর্তী সময়ে ভারতী বলে একটি মেয়ে তাকে বাঁচাবে,
না হলে তার প্রতি নানা ধরনের অত্যাচার হতো আর কি, শাস্তিমূলক ব্যবস্থা হতো, কারণ পথের দাবী সংগঠন সমস্ত ক্ষেত্রেই করা। ইংরেজদের হয়ে, ইংরেজ পুলিশের হয়ে একসময় সে কিন্তু খোঁজ খবর সমস্ত কিছু এনে দিত, সেই কাজও কিন্তু একসময় অপূর্ব করত। তার বাড়িতে একটি চুরি হয়ে যায় এবং চুরির সংক্রান্ত রিপোর্ট করতেই সে কিন্তু থানায় এসেছিল, এবং থানায় এসে এই ধরনের দৃশ্য সে দেখতে পায়। অপূর্ব বলল, বেলা হয়ে গেল, আমি তা এখন তবে চললুম কাকাবাবু। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বললেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয় কিছুই বলা যায় না ভায়া। আমার মনে হয় এই শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। বলছে যে ওকে ছেড়ে দেওয়া যায়, কারণ ওকে সব রকম পরীক্ষা করাই হয়েছে, কিন্তু সব্যসাচী মল্লিক যেই শহরে এসেছে সেই খবরটা কিন্তু সত্যি। তাই প্রতিটা ট্রেনের প্রতি নজর রাখতে হবে, এবং এই যে সমস্ত জাহাজগুলো আসবে তাদের প্রতিও নজর রাখতে হবে। রাত্রে একটি মেল ট্রেন আসার কথা আছে, সেই মেল ট্রেনে যে সমস্ত যাত্রীরা নামবে তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম তল্লাশি করতে হবে। মেল ট্রেন মূলত যেই ট্রেনে মালপত্রের সাথে সাথে মূলত মেল বা সংবাদ চিঠিপত্রের সঙ্গে সঙ্গে মানুষ বা যাত্রীও পরিবহন করা হয়, তাকে বলা হয় মেল ট্রেন। যাই হোক, এই ধরনের ভাবনা ভেবে এই সমস্ত বক্তব্য পেশ করা হলো। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসতে লাগলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল, এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ এবং চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। তাহলে কতটা দক্ষতা বা মুন্সিয়ানার সাথে সব্যসাচী মল্লিক এই ছদ্মবেশ ধারণ করেছে সেটা কিন্তু বেশ বোঝা গেল। এবং তাকে কোনোভাবেই, তাকে সন্দেহ হয়েছিল কিন্তু কোনোভাবেই তাকে কিন্তু সন্দেহের বশে তাকে কিন্তু ধরতে পারল না। আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। যে এত বড় একজন বিপ্লবী সব্যসাচী সে কিন্তু ধরা পড়ল না, কোনো দুর্ঘটনা ঘটলো না, এত বড় বিপ্লবী। এটা কোন কোড আনকোড যেটা বলা হচ্ছে যে সব্যসাচী সন্দেহ করা হয়েছে এই ব্যক্তিটিকে, এবং তাকে সব্যসাচী সন্দেহ করা হলো কিন্তু তাকে ধরতে পারলো না। অপূর্ব তো মনে হচ্ছে সে কোনোভাবেই সব্যসাচী নয়, কিন্তু পুলিশ কিভাবে তাকে সন্দেহ করলো এবং তাকে ধরতে পারলো না, এবং একটা দুর্ঘটনা ঘটলো না, এই যে সৌভাগ্য ঘটলো, এরকম ব্যাপার ঘটলো, সেটাও কিন্তু অপূর্বর মন এই বিষয় নিয়ে কোনো রকম তার মনের মধ্যে কোনো কিন্তু ভাবান্তর বা অন্যরকম ভাব তার মনে কিন্তু জাগলো না। সে বাসায় ফিরে দাড়িগোঁফ কামানো হইতে শুরু করিয়া সন্ধানিক, স্নানাহার, পোশাক পরা, অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলায় বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকার লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? অর্থাৎ এই যে সব্যসাচী ব্যক্তিটিকে ধরা গেল না, তারপর অপূর্ব তার বাড়িতে ফিরে এলো। তার অপূর্ব নিষ্ঠাবান একজন ব্রাহ্মণ অপূর্ব। সে দাড়িগোঁফ কামিয়েছে, তারপরে সন্ধানিক বা সন্ধ্যাবেলায় যে সমস্ত পুজো দেওয়া হয় সেটাকে বলা হয় সন্ধানিক। সন্ধ্যাবেলা দেওয়া হয়, সকালবেলাও দেওয়া হয়। এই ধরনের ব্রাহ্মণ মানুষরা সন্ধানিক বা পুজোর আয়োজন করেন। সেই সমস্ত কিছু সে নির্বিঘ্নেই সমস্ত কিছু করলো। অফিস সে গেল, পোশাক পরলো, অফিস যাওয়া প্রভৃতি সমস্ত কাজই সে করলো, কিন্তু কোনো একটা জিনিস যেন তার মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। কোনো এক সেই অদৃষ্ট যেই বিপ্লবীকে, অপরিজ্ঞাত, যাকে এখনো জানা হয়নি, সেই বিপ্লবী সম্বন্ধেই সে যেন চিন্তা করছে। তার মাথার মধ্যে যেন সেরকমই একটা চিন্তা সবসময় তার মাথাটাকে বা তার মনটাকে অধিকার করে রয়েছে, অন্যমনস্ক হয়ে রয়েছে। এই অন্যমনস্ক ভাব তারই অফিসের সহকর্মী রামদাস তলোয়ারকার তিনি দেখলেন, একজন মারাঠি রামদাস তলোয়ারকার। তিনি লক্ষ্য করলেন এবং জিজ্ঞাসা করলেন, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? কোনো চিঠি পেয়ে আপনার মনের মধ্যে সেই বাড়ি সম্বন্ধে নানা চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে? এরকম ভাবনা কিন্তু তলোয়ারকারের মাথায় এলো, এবং তিনি
সে প্রশ্নটা অপূর্বকে জিজ্ঞাসা করলেন। কই না, বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হয়ে কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। আমি যতদূর জানি বাড়ির সবাই তো ভালোই আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করল না। টিফিনের সময় উভয়ে একত্রে বসিয়া জলযোগ করিত, অর্থাৎ একসাথে বসে খাবার গ্রহণ করত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছেন, যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে। অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব সুদূর কলকাতা থেকে রেঙ্গুনে মায়ানমারের এই জায়গায় এসে কাজ করছে। সঙ্গে তার পরিবারের কেউই নেই। তো তার খাবার বানানো ইত্যাদি নানা সমস্যা রয়েছে। রামদাস তলোয়ারকারের স্ত্রী এখানে রয়েছেন। রামদাস তলোয়ারকারের সমস্ত খাবার তিনি তৈরি করে দেন। তাই এই স্ত্রী তাকে অনুরোধ করেছে, অপূর্বকে অনুরোধ করেছে, যতদিন না তার পরিবারের কেউ এসে রেঙ্গুনে থাকছে ততদিন তিনি কিছু খাবার তৈরি করে দেবেন তার স্বামীর জন্য, যেমন তেমনি এই ছোট্ট ভাইটিকে, তাকে ভাই সম্বোধন করেছে, তাকে দাদা বা ভাই সম্বোধন করে বলেছে যে আমাকে বোন মনে করলে আমার তৈরি এই জিনিসগুলো যদি গ্রহণ করেন, এই যৎসামান্য জিনিস, তাহলে খুব ভালো হয়। অপূর্ব এই কথায় কিন্তু রাজি হয়েছিল। অফিসের একজন ব্রাহ্মণ প্রিয়াদা এই সকল বহিয়া আনিত। অফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা মানে মূলত যে আজ্ঞা বহন করে, যে সমস্ত অর্ডার দেওয়া হয় সেগুলো করে দেয়, সেই পিয়াদা এই সমস্ত খাবার কিন্তু বয়ে নিয়ে আসতো। অপূর্বর এই জাতপাত ধর্ম সম্প্রদায়গত এই যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু প্রবলভাবে অপূর্ব মানত। সমস্ত উপন্যাস জুড়েই কিন্তু সেটা দেখা গেছে। তাই ব্রাহ্মণ পিয়াদা দিয়েই বহন করে নিয়ে আসার কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্যবস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল। কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্তই যাইতে পারিত, কেবল উপরের সেই খ্রিশ্চান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছিলে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেউ আছে মনে হয় না হে তলোয়ারকার, তাছাড়া এত বড় বন্ধু। তো কি হয়েছে? তো এখন তলোয়ারকারকে অপূর্ব কিছু ঘটনা জানাচ্ছে যে কাল সকালে তার ঘরে চুরি হয়ে গেছে। অনেক কিছুই চুরি যেতে পারত, কিন্তু সে যেই ঘরে থাকে তার উপরে একটি খ্রিস্টান মেয়ে সেখানে থাকে। তো সেই মেয়েটি বাড়িতে ছিল এবং সে হয়তো চুরির কোনো আওয়াজ পেয়েছে এবং বুঝতে পেরেছে যে চোর এসেছে, এবং তার জন্যই কিন্তু সেই চোর বেশি কিছু নিয়ে যেতে পারেনি। সে চোর তাড়িয়ে দরজায় নিজের তালা দিয়ে দিয়েছে, নিজের ঘরে যে তালা ছিল। এবং আমি যখন বাসায় পৌঁছলাম, অপূর্ব বলছে, যখন আমি ঘরে পৌঁছলাম তখন চাবি খুলে দিয়ে আমি ডাকিনি, অনাহুত, যাকে ডাকা হয়নি, যাকে আহ্বান করা হয়নি, নিজে যেচে আমার ঘরে ঢুকে যে সমস্ত জিনিসপত্র এলোমেলো পড়েছিল সমস্ত কিছু সেই মেয়েটি গুছিয়ে দিয়েছে। সমস্ত ফর্দ করে লিস্ট করে দিয়েছে, আমার কাছে জানতে চেয়েছে আমার ঘরে কি ছিল, এখন কি আছে এবং কি নেই তার একটি লিস্ট, নিখুঁত হিসেব সে কিন্তু করে দিয়েছে। এবং এরকম নিখুঁত হিসেব সে করেছে যে তলোয়ারকার, যে কিনা একজন ভালো অ্যাকাউন্টেন্ট, তার পক্ষেও এত নিখুঁত হিসেব করা সম্ভব কিনা তা সন্দেহ আছে। বাস্তবিক এমন তৎপর, এমন পারফেক্টলি স্মার্টলি কাজ করতে পারে, এমন কার্যকুশলা, সমস্ত কাজে যে দক্ষ, সেরকম মেয়ে আর কাউকে সে চোখে দেখেনি। এছাড়া এত বড় বন্ধুর মতো এত উপকার যে করে দিল। রামদাস বলল, তারপর? অপূর্ব বলল, তেওয়ারি ঘরে ছিল না। অর্থাৎ তেওয়ারি সম্ভবত অপূর্বর ঘরের চাকর, সে ঘরে ছিল না। বর্মা নাচ দেখতে ফয়া গিয়েছিল। বর্মার একটি বিশেষ নাচের স্টাইল বা ধরন, সেই নাচের কোনো অনুষ্ঠান ছিল, ফয়া বলে একটি জায়গায় সে গিয়েছিল। সে ঘরে না থাকার সুযোগেই কিন্তু এই চুরির ঘটনাটি ঘটেছিল। বছরের বা এই সুযোগে কিন্তু এই চুরির ব্যাপারটি ঘটেছিল। তার বিশ্বাস, সে মেয়েটির বিশ্বাস, এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই, চুরি না করুক সাহায্য করেছে। তার বিশ্বাস, হয়তো মেয়েটির বিশ্বাস, যে এই তেওয়ারি সে হয়তো এর সাথে ইনভলভ। তাছাড়া সে যদি সরাসরি চুরি নাও করে, চুরি করতে সাহায্য করেছে কাউকে। তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে।
কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে, অর্থাৎ এমন মজা বা এমন ঘটনা ঘটলো সেখানে, যে সেই কথা আর মনেই হলো না। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই। তারা বরঞ্চ এমনি তারা বিদ্রোহী ধরে ধরেই বেড়াক, তারা বড় বড় বিপ্লবী ধরায় ব্যস্ত। তারা আমার মতো ছোটখাটো চোর ধরবে, তাদের সময় কোথায়? এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র এবং তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে করিয়া হঠাৎ হাসির ছটা যেন দম আটকাইবার উপক্রম হইল। এই কথা বলতে বলতে হঠাৎ তার গিরিশ মহাপাত্রের কথা মনে পড়ল, এবং তার যে পোশাক পরিচ্ছদ যেরকম সে দেখেছে সেইটা মনে পড়ে তার আবার হাসি পেল, এবং এত হাসি পেল যেন দম আটকানোর জোগাড় হলো। হাসি থামলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা এবং রুচি, তাহার বলবীর্য, তার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা, লোহার নালটোকা পাংশু, তার নেবুদ তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায় গাজার কলিকাঠির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তলোয়ারকার, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পেছনে ছুটোছুটি করে অপব্যয় করলে। কি বলা হচ্ছে? যে মহাপাত্রের কথা, অর্থাৎ যেই ব্যক্তিটিকে আটক করা হয়েছিল সেই ব্যক্তিটির কথা বলা হচ্ছে, এবং বলার প্রসঙ্গে বলছে যে সব্যসাচী মল্লিককে তারা ধরতে চায়, বিপ্লবী সব্যসাচী মল্লিককে পুলিশ খুঁজছে। আর কাকে ধরে নিয়ে এসছে? এই এই মহাপাত্রকে। এই মহাপাত্র, যে গিরিশ মহাপাত্র, যার পোশাক আশাক, যার শিক্ষা রুচি কোনো দিকেই কিন্তু ওই ডাক্তার উপাধিধারী সেই ব্যক্তি, মানে যেই বিপ্লবীর কথা বলা আছে তার সঙ্গে কখনোই যায় না। তার সমস্ত যে বিবরণ, তার যে পোশাক আশাকের বিবরণ, তার যে নেবুদ তেলের গন্ধবিলাস, অর্থাৎ নেবুদ তেলের গন্ধ তার মাথা থেকে পাওয়া গেছে, এবং গাঁজা উদ্ধারের যে সমস্ত ঘটনা, সমস্ত কিছু বলে সে কিন্তু হাসতে লাগলো। কোনোভাবে হাসির বেগ সে একবার সংবরণ করার চেষ্টা করলো। তলোয়ারকারকে সে বলছে যে মহা হুঁশিয়ার পুলিশ এত ভাবে হুঁশিয়ার, মানুষকে, বিপ্লবীদের ধরে ধরে বেড়াচ্ছে, আর এরকম ভাবে বোকা হয়ে গেল একটা মানুষকে তারা সব্যসাচী মল্লিক সন্দেহে আটক করলো, কিন্তু কোনোভাবেই কিন্তু সে সব্যসাচী মল্লিক হতেই পারে না। পুলিশকে এরকম ভাবে বোকা হতে হবে, এবং সে সমস্ত ঘটনাটা কাছ থেকে দেখলো, এবং দেখে সে ভাবছে পুলিশ কত আহাম্মক বা কত বোকা। এই পুলিশ কত টাকা, এই সরকারের কত টাকা এরকম বুনো হাঁস, অর্থাৎ ইংরেজিতে বলে ওয়াইল্ড গুস চেস, যে এরকম ভাবে যেই জিনিস পাওয়াই যাবে না সেই জিনিসের পেছনে অকারণে টাকা পয়সা নষ্ট করা। অর্থাৎ এই যে সব্যসাচী সন্দেহ করে তার পেছনে টাকা পয়সা নষ্ট করছে, আসলে সে তো সব্যসাচী মল্লিক নয়। পুলিশ বেকার ছোটাছুটি করছে, পণ্ডশ্রম করছে। সেই ক্ষেত্রে ওয়াইল্ড গুস চেস বা বুনো হাঁস ধরার সঙ্গে কিন্তু সেটাকে তুলনা করা হয়। রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে ওদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অর্থাৎ এই বুনো হাঁস ধরা, অর্থাৎ এই ধরনের বিপ্লবী ধরা, এরকম খোঁজ লাগানো, এটাই তো তাদের কাজ। তা এরা কি আপনার বাংলাদেশের পুলিশ, অর্থাৎ বাংলার পুলিশ? অপূর্ব কহিল, হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা এই, এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। অর্থাৎ ইনি যে কর্তা, অর্থাৎ প্রধান, তিনি আবার আমার বাবার বন্ধু, আমার বাবার সুপারিশে, অর্থাৎ বাবা বলে দিয়েছিলেন, তার জন্যই তিনি কিন্তু চাকরির ব্যবস্থা করতে পেরেছিলেন। এবং এতে অপূর্ব লজ্জা কেন? কারণ অপূর্ব কিন্তু মনে প্রাণে, এইখানে যে উপন্যাসের যে অংশটি যেখানে আমরা রয়েছি সেই জায়গায় কিন্তু অপূর্ব কিন্তু মনে প্রাণে এই সমস্ত বিপ্লবী যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলন করছে তাদেরকে মনে প্রাণে তাদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে, এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে ব্রিটিশ পুলিশ, সেগুলো সে কিন্তু একদম ভালো চোখে দেখে না। সেই সমস্ত কথাও কিন্তু এখানে বলা হয়েছে। রামদাস কহিল, তাহলে আপনাকে হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। অর্থাৎ আপনার বাবা চাকরি করে দিয়েছে, এরকম পুলিশ এই ধরনের অত্যাচার অনাচার করে বেড়াচ্ছে, তার প্রায়শ্চিত্ত হয়তো আপনাকেই করতে হবে। কথাটা বলে হয়তো ঠিক হয়নি, এটা কিন্তু রামদাস বুঝতে পারবে, কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সে একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। অপ্রতিভ মানে লজ্জিত হয়ে কিন্তু চুপ করে গেল। আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য, বলল না যে আত্মীয় যেমনই হোক, দুঃসম্পর্কের হোক, তো আত্মীয়, তার সম্বন্ধে এমন একটা
বাজে কথা, খারাপ মন্তব্য করা সেটা কি শোভন হয়নি, অর্থাৎ উচিত হয়নি, সেটা কিন্তু সে উপলব্ধি করতে পারবে। অপূর্ব তার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল যে সে কথাটা বলে খারাপ ভাবছে এখন। কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয়, শুভাকাঙ্ক্ষী। কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তিনি তো আপনার নন। আমি তাকে কাকা বলি, তিনি হয়তো আমাদের ভালো চান, কিন্তু সবার আগে আমার দেশ। দেশের জন্য, দেশের মানুষের জন্য যেটা ভালো সেটাই আমি চাইব। বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন, তিনি ঢের বেশি আমার আপনার। অর্থাৎ যে বিপ্লবীকে তিনি খুঁজে বেড়াচ্ছেন, সমস্ত সরকারের টাকা পয়সা খরচ করছেন, তিনি বেশি তার থেকে, অর্থাৎ আত্মীয়ের থেকেও বেশি আত্মীয় আমার কাছে। রামদাস মুচকিয়া একটু হাসিয়া বলিল, বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। আপনি যে এই ধরনের কথা বলছেন, ব্রিটিশ পুলিশ যদি জানতে পারে যে এই সমস্ত বিপ্লবীদের প্রতি আপনি সহমর্মী, সহানুভূতি দেখাচ্ছেন, তাহলে কিন্তু আপনার উপর অত্যাচার নেমে আসবে। অপূর্ব কহিল, থাকে তাই নেব। অর্থাৎ আহ যদি আমার দুঃখ থাকে এই সমস্ত কথা বলা, তাহলে তাই সহ্য করব। কিন্তু তাই বলে তলোয়ার কার শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করার চেষ্টা করেছে। তাকে আপনার নয় বলার সাধ্য আর যার থাক আমার নেই। পৃথিবীর বিভিন্ন দেশেই দেশের স্বাধীনতার জন্য মানুষ কিন্তু এগিয়ে এসেছে, আন্দোলন করেছে। তো আমিও দেশকে ভালোবাসি, এবং দেশকে মুক্ত করার জন্য, পরাধীনতা থেকে মুক্ত করার জন্য যে সমস্ত মানুষরা এগিয়ে এসেছে, তাদেরকে আপন আমার বলতেই হবে। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু। কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। অর্থাৎ তোমার মতো সাহস হয়তো আমার নেই, আমি কিছুটা ভীতু, কিন্তু অবিচারে দণ্ডভোগ, অর্থাৎ কোনো বিচার না করে দণ্ড দেওয়া হয়েছে, আমি সেই দণ্ড বা শাস্তি আমি ভোগ করেছি। সেই অপমান কিন্তু আমার বুকে এখনো বাজে, অর্থাৎ সেই কষ্টটা আমি এখনো টেনে নিয়ে চলেছি। বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ানো আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে, এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে। তা লাঞ্ছনায় কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ারকার। অর্থাৎ একটি ঘটনার প্রতি তলোয়ারকারকে সে জানাচ্ছে যে কোনো একটি দিন একটি ঘটনা ঘটেছিল প্ল্যাটফর্মে, স্টেশনে। সেখানে ফিরিঙ্গি ছোড়া বা মূলত ইউরোপীয় মানুষ, কিছু অল্প বয়সী ছেলে, যুবক, তারা তাকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল। এবং এই অন্যায়ের প্রতিবাদ করতে সে গিয়েছিল স্টেশন মাস্টারের কাছে। সেই স্টেশন মাস্টার আমাকে দেশি লোক বলেই, অর্থাৎ নেটিভ বা ভারতীয় বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিল, স্টেশন থেকে তাড়িয়ে দিল। এই যে লাঞ্ছনা, আমি ভারতীয়, বিদেশিরা যেভাবে আমার সাথে লাঞ্ছনা করেছে আমি ভারতীয় বলে, এই কালো চামড়ার নিচে, আমরা হয়তো কালো, আমরা শ্বেত বর্ণ, তাদের মতো শ্বেতাঙ্গ নই, কালো চামড়ার নিচে সেটা কিন্তু কম আমাকে জ্বালা যন্ত্রণা দেয় না। এমন তো নিত্য নিয়তই ঘটছে, প্রতিদিনই এরকম ঘটনা ঘটছে কারো না কারোর সঙ্গে। আমার মা, আমার ভাই বোনকে যারা এই সমস্ত সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, এই সমস্ত শ্বেতাঙ্গ মানুষদের অত্যাচারের খাত থেকে যে সমস্ত বিপ্লবীরা আমাদেরকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে ডাকার যে দুঃখই থাক, তাদেরকে আমি আপন বলে ডাকবই। তাতে যদি কোনো দুঃখ আমাকে বহন করতে হয়, সহ্য করতে হয়, আমি সেটা মাথায় তুলে নিলাম। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ, তার ফর্সা মুখ, সুন্দর তিনি দেখতে, তাই সুশ্রী বলা হয়েছে, ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল, অর্থাৎ লাল হয়ে উঠল। বলিল, কই, এই ঘটনা তো আমাকে বলেননি, আগে তো আমি শুনিনি এই ঘটনা, আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, হিন্দুস্তানের লোক সেখানে কম ছিল না, ওই প্ল্যাটফর্মে ভারতীয় কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়ে ঠেকলো না। এমনই তাদের অভ্যাস হয়ে গেছে। আমার সঙ্গে যে অপমান করা হলো, কারোরই কিন্তু সেটা কোনো গায়েই লাগলো না, কেউ কিন্তু আমার হয়ে প্রতিবাদ করলো না। লাথির চোটে আমার যে হাড় পাজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। তারা হয়তো আমাকে জিজ্ঞেস করতে এসেছিল যে আপনার হাড় ঠাড় ঠিক আছে তো, বা কোথাও লাগেনি তো। আমার লাগেনি, এই সংবাদটুকুই তাদের কাছে সুখের বার্তা বহন করে নিয়ে এসেছিল। কিন্তু তারা কিন্তু কখনোই আমার হয়ে, আমার পক্ষ অবলম্বন করে তাদের বিরুদ্ধে কোনো আওয়াজই তোলেনি। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সাথে মিশিয়ে যাই। রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তার দুই চোখ ছলছল করিয়া আসিল। সামনের ঘড়িতে 3টে বাজিতে সে উঠিয়া দাঁড়াইল। বোধ হয়
কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্ব ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া, অর্থাৎ সহানুভূতি প্রকাশ করে নিঃশব্দে নিজের ঘরে চলে গেল। সেই দিন বিকালে অফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব, যেই অফিসে কাজ করছে সেই অফিসের বড় সাহেব, একটা লম্বা টেলিগ্রাম, একসময় টেলিগ্রামের খুব চল ছিল, খুব সংক্ষেপে কিছু বার্তা বা সংবাদ সেই টেলিগ্রামের মাধ্যমে আসতো। সেই টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকে বললেন, আমাদের ভামর অফিসে একটা কোনো বিশৃঙ্খলা, কোনো শৃঙ্খলা হচ্ছে না। ভামতে তাদের যে অফিস রয়েছে সেখানে কোনো শৃঙ্খলা নেই, বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে। মান্ডালে, শোয়েবো, মিথিরা এবং এদিকে প্রোম, অর্থাৎ কয়েকটি জায়গার কথা বলা হয়েছে, সবকটা অফিসেই গোলযোগ বা ঝামেলা চলছে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো, অর্থাৎ সমস্ত অফিসে যে গোলযোগ বা গন্ডগোল চলছে সেগুলো তুমি একটু পর্যবেক্ষণ করে আসো, কি কি কারণ সেগুলোকে থামানোর চেষ্টা করো। আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার, আমি যখন থাকবো না তুমি সমস্ত দায়িত্ব পাবে। অর্থাৎ বড় সাহেব অপূর্ব আগামী দিনে হবে। একটা পরিচয় থাকা চাই, অর্থাৎ প্রত্যেকটা অফিসের সঙ্গে একটা সম্পর্ক থাকা চাই, চেনা পরিচয় পরিচিতি থাকা দরকার। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার, অর্থাৎ বেশি দেরি না করে কাল পরশু যদি একবার যাও তাহলে খুব ভালো হয়। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতেছিল না। নানা কারণে রেঙ্গুনে তার আর ভালো লাগছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, এই সূত্রে এই সুযোগে সমস্ত দেশ, ব্রহ্মদেশ বা মায়ানমার সে দেখে দেখে বেড়াবে। অতএব যাওয়াই স্থির হইল এবং পরদিনই অপরাহ্ন বেলায়, বিকেল বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। ভামনগর যাবে এই উদ্দেশ্যে সে ট্রেনে চেপে বসলো। সঙ্গে তার রইল আর্দালি, অর্ডারলি, যে সমস্ত অর্ডার বলে, সেই সমস্ত অর্ডার প্রতিপালন করে তাকে বলে অর্ডারলি। মূলত বেয়ারা বা পরিচারক জাতীয় ব্যক্তি, যে কাজের লোক আর কি এই অর্থে। আফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা তার সঙ্গে চলল। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রইল। তেওয়ারি যার কথা বলা হয়েছে, পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। কোনো সাহেবের থেকে তার কিছু ভয়ের হয়তো উপক্রম রয়েছে। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়া ছিল, কিন্তু আরো অজানা স্থানে পা বাড়াইবা তার প্রবৃত্তিই ছিল না, ইচ্ছেই ছিল না। তলোয়ারকার তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, অর্থাৎ তেওয়ারি এখন বাড়িতে থাকবে, আবার চুরির কোনো পরিস্থিতি হয় কিনা। তেওয়ারি কিছুটা চিন্তিত। তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলে আপিসে গিয়ে আমাকে সংবাদ দিও। কোনো কিছু যদি বাড়িতে কোনো ঝামেলা হয় বা সমস্যা হয়, আমি আছি, আমাকে খবর দিও, আমি সমস্ত মিটমাট করে দেবো বা সমস্যার সমাধান করে দেবো। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট পাঁচে বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে। গাড়ি ছাড়তে তখন আরো মিনিট পাঁচেক বাকি ছিল। অপূর্ব হঠাৎ চকিত হয়ে বা সচকিত হয়ে, হঠাৎ করে কোনো কিছু দেখে মানুষ যেরকম পরিস্থিতি হয় চমকে ওঠে, এরকম কোনো কিছু দেখেছে সে। বলছে, ওই যে। তলোয়ারকার ঘাড় ফিরাইতেই বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র। তার পোশাক দেখে সেও চিনতে পারল। সেই বাহারি জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামসু এবং ছড়ি। প্রভেদের বা পার্থক্যের মধ্যে এখন কেবল সেই বাগাকা রুমালটি বুক পকেট ছাড়িয়া তার কণ্ঠে গলায় জড়ানো রয়েছে। মহাপাত্র এইদিকে আসিতেছিল। সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, সামনে আসতে অপূর্ব ডেকে বলল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? গিরিশ শশব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আগে চিনতে পারি বই কি বাবু মশাই, কোথায় আগমন হচ্ছেন, অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ কহিল, আগে এনানজাং থেকে দুজন বন্ধু লোক আসার কথা ছিল, আমাকে কিন্তু বাবু ঝুট মুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি লুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, বলি কাজ কিভাবে জুচ্চুরিতে। কথায় বলে পরধর্ম ভয়াবহ, লল্লাটের লেখা তো খণ্ডাবে না। বলছে যে আমাকে শুধু শুধুই ওই থানায় আমাকে শুধু শুধুই এই সমস্ত কিছু সন্ধান করা হয়েছে, শুধু শুধু আটকে রাখা হয়েছে, ঝুটমুট আটকে রাখা হয়েছে, হয়রান করা হয়েছে। ভাবে হয়তো আমি আফিং সিদ্ধি, এই সমস্ত জিনিস, এগুলো নেশার দ্রব্য, সেই আফিং সিদ্ধি হয়তো আমি লুকিয়ে নিয়ে আসছিলাম। আমি এই সমস্ত কিছু করি না বাবু, আমি খুব ধর্মভীরু মানুষ, ধর্মকে মেনে চলি। এই ধরনের অপধর্মের কাজ, বাজে কাজ আমি কখনো করি না। আর বলি যে এই সমস্ত জুচ্চুরি করে বা অর্থাৎ লোক ঠকিয়ে চতুরতা চালাকি করে কোনো কোনো কিছুই হয় না। কথায় বলে পরধর্ম ভয়াবহ, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অর্থাৎ অন্য কিছু আচরণ করা কখনোই অবশ্যই খারাপ কাজ। এটি সেই গীতা, যে গীতা, যে যুদ্ধ রয়েছে মহাভারতে, কুরুক্ষেত্রের যুদ্ধে, সেই সময় কিন্তু শ্রীকৃষ্ণ এই কথাটি অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিলেন। তো লল্লাটের লেখা কে খণ্ডাবে, অর্থাৎ কপালে যা লেখা আছে সেটা কিন্তু
কখনোই খণ্ডানো যাবে না, যা হওয়ার তাই হবে। তাই আমি কখনোই খারাপ কাজ করি না, ধর্মভীরু মানুষ, সমস্ত নিয়ম মেনেই আমি কাজ করি, শুধু শুধু আমাকে থানায় নিয়ে এসে হয়রান করা হয়েছে। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস যে ললাটের লেখা কখনো খণ্ডানো যায় না, যা আছে তা হবেই। কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে, আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধার ধারি নেই, সেদিন কেবল তামাশা দেখতে গিয়েছিলাম। তলোয়ারকার তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল, কহিল, বাবুজি, मैंने आपको तो जरूर কাহা দেখা, আমি যেন কোথায় আপনাকে সত্যি দেখেছি। গিরিশ কহিল, আশ্চর্য নেই হ্যাঁ বাবু সাহেব, নকরির বাস্তে কেত্তা জায়গায় তো ঘুমতা হয়। আশ্চর্য কোনো ব্যাপার না, কাজের সূত্রে বা কাজের সন্ধানে তো কত জায়গায় ঘুরি, নিশ্চয়ই কোনো জায়গায় দেখেছেন। অপূর্বকে বলিল, কিন্তু আমার উপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না, আপনারা যদি এরকম ভাবে আমার পিছনে পড়ে থাকেন কোনো জায়গায় কাজ জোটাতে পারবো না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া শাস্ত্র টাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এখন অদৃষ্ট যে বাবু মশাই, আপনারা এমন অদৃষ্ট, অর্থাৎ এমন আমার কপাল যে আপনারা যদি আমার পেছনে পড়েন তাহলে কিন্তু কিছু কাজ জুটিয়ে আর খেতে পারবো না। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ, আগে তাহলে নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব, রাম রাম। বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্র পদে, অর্থাৎ একটা কাশির বেগ, কাশি আসছিল, সেটাকে উদ্গত, অর্থাৎ যেই কাশিটা আসছে সেই কাশির বেগ সামলে নিয়ে সে ব্যগ্র পদে, অর্থাৎ খুব দ্রুততার সঙ্গে সে কিন্তু এগিয়ে চলে গেল। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ারকার, বলিয়া সে হাসিল। কিন্তু এই হাসিতে তলোয়ারকার যোগ দিল না, অর্থাৎ তলোয়ারকার কিন্তু হাসলো না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, অর্থাৎ হ্যান্ডশেক করলো, কিন্তু তাহার মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না, কোনো কথাই সে কিন্তু বলছে না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপর যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে। তার যে চওড়া কপালের মধ্যে কোনো একটা মেঘের ছায়া, অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে সে কিন্তু চিন্তা করছে। এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকে, অর্থাৎ যেই লোক যেখানে সহজে যে যা দেখা যাচ্ছে না, সেখান লোকে তার সমস্ত মনশ্চক্ষু, অর্থাৎ সেই জায়গায় যেন তার মনের চোখ, অর্থাৎ সমস্ত ভাবনা যেন সেখানেই উদয় হয়ে গেছে, অন্য কিছু সে ভাবছে, সেটাই বলা হলো। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না, অর্থাৎ ফার্স্ট ক্লাসে সে যাতায়াত করছে, অন্য কেউ ছিল না তার কামরায়। সন্ধ্যা উত্তীর্ণ হইলে, যখন সন্ধ্যা অতিক্রান্ত হয়েছে, তখন সে পিরানের, অর্থাৎ পাজামা জাতীয় পোশাক, তার ভেতরে তার পৈতে ছিল, সে পৈতে বাহির করে বিনা জলেই, জল ছাড়াই সায়ং সন্ধ্যা, অর্থাৎ সন্ধ্যাবেলা যে পুজো আচ্চা সমস্ত কিছু সমাপন করলো, এবং যে সকল ভোজ্য বস্তু শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল, কিছু কিছু ভোজ্য বস্তু যা খাওয়া যাবে সে খাবে, এবং বাইরে নিয়ে আসলে সমস্ত মানুষের, এই যে এত মানুষের মধ্যে যাতায়াত করছে, তাতে অনেক খাওয়ার বিভিন্ন ছোঁয়া শান্তির ব্যাপার থাকে, সেই সমস্ত কিছু সে মেনে চলে আর কি। আহ তাই এমন কিছু খাবার রয়েছে যেগুলো স্পর্শদোষ হয় না, অর্থাৎ মানুষের ছোঁয়া লাগলেও সেগুলো খাওয়া যায় আর কি, সেরকম ব্যাপার, সেই সমস্ত কথা বলা হয়েছে। সেই সমস্ত খাবারগুলো সে এনেছিল, পিতলের পাত্র থেকে সেগুলো বার করলো, আহার করলো। জল এবং পান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বাহ্নে রাখিয়া গেছে, জল সে খাবে, মানে পান করবে, এবং পান খাবার পরে পান যে মানুষ খায় সেই জিনিসও বানিয়ে রাখা হয়েছে আগেই, পূর্বাহ্নে মানে আগেই রেখে গিয়েছিল, এবং শয্যাও সে প্রস্তুত করে দিয়ে গিয়েছিল, রাত্রের বিছানা, ট্রেনে সে ঘুমাবে। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করল। রাতের মতো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সে শয্যা গ্রহণ করবে। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না, একদম সকাল পর্যন্ত সে ঘুমাতে পারবে, কেউ তার ঘুমের ব্যাঘাত ঘটাবে না। কিন্তু ইহা যে কত বড় ভ্রম, কত বড় তার ভুল, কয়েকটা স্টেশন পরেই সে কিন্তু বুঝতে পারলো। সে রাত্রির মধ্যে বার তিনেক তার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ধাম ঠিকানা লিখিয়া লইয়াছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করেছে যে, বারবার করে আসছেন কেন, আমার নাম ধাম ঠিকানা এইসব নিচ্ছেন কেন, বারবার করে আমার ঘুম ভাঙাচ্ছেন। তো এই কথা বলায়, প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর তিনি কটু কণ্ঠে বাজেভাবে তাকে বলল, তুমি তো ইউরোপিয়ান নও, তুমি তো ভারতীয়, তাই তোমার প্রতি সমস্ত কিছু করা যাবে, কারণ কোনো ভারতীয়ই কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়, শুধুমাত্র ইউরোপিয়ানরাই সন্দেহের ঊর্ধ্বে। অপূর্ব কয়, না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না, রাত্রেবেলা আমি এত টিকিট, মানে এত দামি টিকিট কেটে ফার্স্ট ক্লাসে যাচ্ছি, তুমি আমার ঘুমের ব্যাঘাত তো ঘটাতে পারো না। সে হাসিয়া বলে, কতটা রূঢ়তার সাথে সে ব্যক্তি বলতে লাগলো,
নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, যারা রেলওয়ে কর্মচারী তাদের ক্ষেত্রে এই নিয়ম। আমি পুলিশ, ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়ে নিচে নামাইতে পারি, আমি চাইলে যা খুশি করতে পারি, চাইলে টানিয়ে তোমাকে নিচে নামিয়ে দিতে পারি। এই বলেই কিন্তু এই অংশেই কিন্তু আমাদের এই গল্পের শেষ। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।